নমস্কার, সংবাদ পড়ছি নবনীতা বণিক। আজকে বিশেষ বিশেষ খবর হলো ভিবিজি রামজি প্রকল্প চালুর জন্য রাজ্যগুলিকে 25,863 কোটি টাকার প্রথম কিস্তি প্রদান। আগামী 9 জুলাই থেকে শুরু হচ্ছে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ। আজ হলো প্রস্তুতি বৈঠক। জনতার দরবার কর্মসূচিতে অংশ নেন অর্থমন্ত্রী। খার্চি পূজা ও মেলার প্রস্তুতি নিয়ে জানালেন স্থানীয় বিধায়ক। বিশ্বকাপে আজ রাতে মুখোমুখি ব্রাজিল ও নরওয়ে। অপর ম্যাচে খেলবে মেক্সিকো ও ইংল্যান্ড। এবারে বিস্তারিত সংবাদ। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ চৌহান আজ এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির গ্রাম উন্নয়ন মন্ত্রীদের সঙ্গে ফ্ল্যাগশিপ গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। ভিবিজি রামজি আইন বাস্তবায়নের জন্য রাজ্যগুলিকে 25,863 কোটি টাকার প্রথম কিস্তি প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী বলেন, সরকারের উদ্দেশ্য হল মর্যাদাপূর্ণ কর্মসংস্থান প্রদান, সময়মতো মজুরি প্রদান নিশ্চিত করা এবং টেকসই গ্রামীণ সম্পদ তৈরি করা। এই প্রকল্পের ব্যাপকতা তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, যেখানে দেশ জুড়ে রেগা বাস্তবায়ন করতে প্রায় 3 বছর সময় লেগেছিল, সেখানে ভিবিজি রামজি প্রকল্পটি একদিনই দেশব্যাপী চালু করা হয়েছে। বাস্তবায়নের প্রথম সপ্তাহ পর্যালোচনা করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বহু গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যেই কর্মসংস্থান সৃষ্টি শুরু হয়েছে, যা লক্ষ লক্ষ গ্রামীণ শ্রমিকের কাজের সুযোগ করে দিয়েছে। তিনি প্রকল্পের প্রথম দিনেই উল্লেখযোগ্য সংখ্যক কর্মসংস্থান সৃষ্টি করার জন্য অন্ধ্রপ্রদেশ, কেরালাম এবং রাজস্থানের প্রশংসা করেন। নতুন প্রকল্পের অধীনে মজুরি বৃদ্ধির ঘোষণা দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, মজুরির হার গড়ে প্রায় 10% বাড়ানো হয়েছে। তিনি বলেন, এই বর্ধিত মজুরি গ্রামীণ শ্রমিকদের আয় ও সামাজিক সুরক্ষা শক্তিশালী করার ক্ষেত্রে সরকারের অঙ্গীকারকে প্রতিফলিত করবে। प्राथमिकता है तो हर मजदूर को मांगने पर सुनिश्चित काम मिले, और इसलिए मनरेगा में जितनी कमियां थी उनको दूर करते हुए 1 जुलाई से विकसित भारत जी रामजी योजना पूरे देश में लागू हो गई है। आज हमने मजदूर भाई और बहनों को मजदूरी देने के लिए भारत सरकार की ओर से 25,863 करोड़ रुपए की मदर सैंक्शन राज्यों को जारी की है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং ওই দেশের জনগণকে স্বাধীনতার ঐতিহাসিক 250তম বার্ষিকী উপলক্ষে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একটি পোস্টে প্রধানমন্ত্রী বিশ্বের 2টি বৃহত্তম গণতন্ত্রের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরে বলেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শুধু কৌশলগত অংশীদারিত্বই নয়, আরও অনেক কিছু রয়েছে। আগামী 250 বছর আমেরিকার জন্য আরও বৃহত্তর সমৃদ্ধি, শান্তি ও অগ্রগতি বয়ে আনার পাশাপাশি ভারত মার্কিন অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশা ব্যক্ত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্র বছরব্যাপী উদযাপনের মাধ্যমে স্বাধীনতার 250তম বার্ষিকী পালন করছে। হোয়াইট হাউসের মতে, দেশব্যাপী এই উদযাপন 2025 সালের মেমোরিয়াল ডেতে শুরু হয়েছে এবং চলতি বছরের শেষ পর্যন্ত চলবে, যেখানে সারা দেশের ফেডারেল, রাজ্য ও স্থানীয় সরকার, শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা এবং নাগরিকেরা অংশ নিচ্ছেন। The 250th anniversary of the Declaration of Independence, nothing like it. For 2.5 centuries, our American republic has stood as the crowning achievement of human history. This country is the home of freedom.
This is the land of liberty, and this is a flag that's the banner of the most extraordinary, most exceptional, most incredible nation ever to exist on the face of the earth, and we're doing better now than we've ever done before. আগামী 9 জুলাই থেকে আগরতলার হাঁপানিয়া মেলা প্রাঙ্গণে শুরু হচ্ছে দুদিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ। এই উপলক্ষে আজ হাঁপানিয়া আন্তর্জাতিক ইনডোর হলে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার পৌরোহিত্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রস্তুতি তুলে ধরেন। পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানান, দেশ বিদেশ থেকে শিল্পপতিরা এই বিজনেস কনক্লেভে অংশ নেবেন। এই উপলক্ষে থিমের সঙ্গে সঙ্গতি রেখে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে বিভিন্ন দপ্তরের প্রদর্শনী মণ্ডপ খোলা হবে। মুখ্যমন্ত্রী প্রস্তুতি খতিয়ে দেখেন। তিনি বলেন, ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ রাজ্যের বিপুল বিনিয়োগ সম্ভাবনার সুযোগকে বিশ্বের সামনে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে। এই কনক্লেভে বিনিয়োগকারী, শিল্পপতি, উদ্যোক্তা এবং নীতি নির্ধারকেরা একত্রিত হয়ে ত্রিপুরার অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। মুখ্যমন্ত্রী জানান, এই ধরনের বিজনেস কনক্লেভের ফলে রাজ্যে আগামী দিনে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। জিএসডিপিও আগামী দিনে বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী বলেন, গত 1 বছরে রাজ্যে 30,000 কোটি টাকার বিনিয়োগের জন্য মৌ স্বাক্ষরিত হয়েছে। রাজ্যের প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে এখানে শিল্প স্থাপন হোক, তা চাইছে সরকার, এমনটাই বলেন তিনি। এই প্রস্তুতি বৈঠকে স্থানীয় বিধায়িকা মীনা রানী সরকার, মুখ্য সচিব জে.কে. সিনহা, পুলিশ মহানির্দেশক অনুরাগ সহ পদস্থ আধিকারিকেরা উপস্থিত ছিলেন। और डिफरेंट डिपार्टमेंट अपना अपना आज यहाँ पर प्रेजेंटेशन दिए हैं, कौन कौन आ रहे हैं और कौन कितना यहाँ पर इन्वेस्ट करने जा रहे हैं। और भी बहुत लोग इन लाइन में हैं। कोई भी इस तरह कॉन्क्लेव हो, बिजनेस समिट हो, इससे राज्य का भी तो इंफ्रास्ट्रक्चर डेवलप होगा और यहाँ का जो एम्प्लॉयमेंट का भी बढ़ेगा और यहाँ त्रिपुरा का जो जीएसडीपी है वो भी बढ़ेगा यहाँ पर। तो इसको लेके जिस तरह हम लोग काम कर रहे हैं, मुझे लगता है आने वाले दिन त्रिपुरा, लास्ट ईयर भी हम लोग, आप जानते हो, 1 साल में हम लोग 30,000 करोड़ का इन्वेस्टमेंट यहाँ पर हुआ है। उसमें मैंने मोह हुआ है और उसमें 8,000 करोड़ का ऑलरेडी ग्राउंडिंग भी हुआ। तो हम लोग चाहते हैं जो इस बार जो टारगेट रखें वो जरूर फुलफिल होगा, अच्छी तरह से हो। চিকিৎসকেরা খুশি থাকলে রোগীও খুশি থাকবে। বিকশিত ত্রিপুরা গড়ার ক্ষেত্রে তারাও ওতপ্রোতভাবে জড়িত। গতকাল প্রজ্ঞা ভবনে জাতীয় ডক্টরস ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে এজিএমসি এবং জিবিপি হাসপাতালে চাকুরিরত চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস ইস্যুতে জানতে চাইলে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি জানান, চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের বিষয়ে বিগত বামফ্রন্ট সরকারও চেষ্টা করেছিল, কিন্তু তারা চিকিৎসকদের আস্থা আনতে পারেননি, ছিল না কোনো আর্থিক সুবিধাও। বর্তমান সরকার চিকিৎসকদের বেসিকের সাথে নন প্র্যাকটিসিং অ্যালাউন্স 20% বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। ওনারা বলছেন ভেবে চিন্তে করে তারপর করা উচিত। ওনাদেরকে বলবো আগে একবার ভালো করে বুঝে নিন কি হয়েছিল তৎকালীন সময়। এমন ভাবে একটা ভাব দেখাচ্ছে যে সাংঘাতিক অবস্থা। ওনারাই কিন্তু করেছেন, ট্রাই করেছেন, এবং তাদেরকে কিন্তু এই যে কম্পনসেশন দেওয়া, কম্পনসেট করা, সেটা কিন্তু ওরা কিন্তু করেনি, বন্ধ। আমরা তো কম্পনসেট করছি, কারোর এগেনস্টে না, সবই তো আমাদের ছেলে, সবাই। আমরা চাই যে ওরাও এই যে এখন বিকশিত ত্রিপুরা, বিকশিত ভারত হচ্ছে, ওরাও পার্ট এন্ড পার্সেল, যেখানে আজকে দিনে আমরা যাকে স্মরণ করে আজকে এখানে একত্রিত হয়েছি, উনি কিভাবে কাজ করেছেন, কিছু একটা করুক। যে ওনারা যেটা বলেছেন সেটা হচ্ছে ওই যে 20% যেটা আমরা দেবো, সেটা যেন মানে বেসিকের সাথে যুক্ত। আমরা তো বেসিকের সাথে আমরা যুক্ত করছি না, আর এখনো তো আমরা নোটিফিকেশনই দিই। নোটিফিকেশন দেওয়ার আগে ওরা নিজেরাই করছে, ভালো হয়েছে একটা ইমপ্লিমেন্টাইজেশন হবে আগের থেকে। আচ্ছা, পরে তো এখানে কি কি হবে না হবে সেভাবে আমরা যখন বলবো, তাই আরো আমরা বসবো, মানে চাই না যে কারোর মুখে আসি না থাকে। ডাক্তারদের খুশি রাখতে পারলে, কারণ তারা সবসময় কাজ করবে 24/7, তারা যদি খুশি থাকেন পেশেন্টরাও ভালো থাকে।
রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ জনতার দরবার কর্মসূচিতে অংশ নেন। সকালে উদয়পুরে নিজের কার্যালয়ে বসে তিনি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন ও সমাধানের চেষ্টা করেন। এছাড়াও জনদরবারে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা এবং এলাকার বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে মানুষের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া। বিধানসভা কেন্দ্রের বাইরেও অনেকে আসে। যে সমস্ত গ্রামীণ এলাকার মানুষ বা শহরাঞ্চলের মানুষ, অনেক সমস্যা থাকে মানুষের। সরকার সব রকম ব্যবস্থা করেছে, কিন্তু অনেকে তার সমস্যাগুলো সঠিকভাবে বুঝতে পারে না, উপলব্ধি করতে পারে না। কিন্তু তারপরেও ধরুন এখানে মানুষে আসে এবং বলে, তো তাদের যে সমস্যাগুলো সমাধান করাই কিন্তু আমার এই রবিবারের অভিযানের মধ্যে। বিশেষ করে একটা দীর্ঘদিনের আমার এই আমার কাজটা আমি চালু রেখেছি যে আমার বিধানসভা কেন্দ্রের রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের প্রতিটা অঞ্চলের মানুষ যখন যে সমস্যা করে আমার কাছে, তার জন্য নির্দেশন আমার কাছে আসে। আগামী 22শে জুলাই থেকে শুরু হচ্ছে রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা। এবারে খার্চি মেলায় এক পেয়ের মাকে নাম শীর্ষক অনুষ্ঠান উদযাপন করা হবে। আজ এক সাংবাদিক সম্মেলনে একথা জানান মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী। তিনি জানান, মেলার দিনগুলিতে প্রতিদিন প্রায় 1000 গাছের চারা বিতরণ করা হবে। খয়েরপুর চতুর্দশ দেবতা বাড়ি সংলগ্ন ব্লক ডেভেলপমেন্ট অফিসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী জানিয়েছেন, 7 দিন ব্যাপী মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী 7 জুলাই থেকে মেলায় স্টলের জন্য টিকিট বন্টন করা হবে। অন্যান্য বছরের মতো এবারও খার্চি মেলায় ফুড কোর্ট থাকছে বলে তিনি জানিয়েছেন। মেলার দিনগুলিতে যাতে প্রত্যন্ত এলাকা থেকে জাতি জনজাতি অংশের মানুষ সামিল হতে পারেন, তার জন্য বিশেষ বাস চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। বিশেষ ট্রেন চালানোর জন্য রেল মন্ত্রকের কাছে চিঠি পাঠানো হয়েছে বলেও তিনি জানিয়েছেন। টিকিট বিক্রি শুরু হবে, আর 19 তারিখে লটারিটা হবে সেখানে কৃষ্ণমালা মঞ্চের সামনে। আপনাদের কাছে আমার এটাই আবেদন থাকবে যে এই উদ্যোগটাকে আপনারা সর্বতোভাবে প্রচার মানুষের মধ্যে যাতে করবেন। আমরা বিশেষ ট্রেনের জন্য বলেছি, সেটাও অ্যাসিউর করা হয়েছে। টিআরডিসির গাড়িগুলো ভেতরে যাওয়ার জন্য আমরা আহ্বান করেছি, যেমন মান্দাইয়ে আছে, কুমলুঙে আছে, তারপরে ওইদিকে আছে, টাকারজোলার দিকে আছে। সেই সমস্ত জায়গায় গাড়ি যাবে এবং স্পেশাল ট্রেনের জন্য আজকে আবেদন করা হচ্ছে। তো সব মিলিয়ে একটা সবার সম্মিলিত উদ্যোগটা এখানে প্রতিফলিত হবে। বিজেপি গোমতী জেলা কমিটির নবনির্বাচিত সদস্যদের আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্বর্ধনা প্রদান করা হয়েছে। উদয়পুর জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, জেলা সভাধিপতি দেব রায় সহ জেলা কমিটির 44 জন কার্যকর্তা। অর্থমন্ত্রী বলেন, গোমতী জেলায় দলীয় সংগঠনকে আরও শক্তিশালী ও মজবুত করার লক্ষ্যে এই নতুন কমিটি সক্রিয়ভাবে কাজ করবে। একইভাবে দলীয় কর্মসূচিগুলি আরও নিবিড়ভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপর মন্ত্রী গুরুত্ব আরোপ করেন। জেলা সভা নেত্রী সবিতা নাগ বক্তব্য রাখেন। যে নতুন নির্বাচিত যারা সদস্য এখানে এসেছেন, সদস্যরা, তারা তো নতুন করে আলাদা একটা অভিনন্দন তো জানাতে হবে, কারণ তারা নতুন পদক্ষেপ, নতুন উদ্যম, নতুন কার্যক্ষমতা তাদের মাধ্যমেই এই ডিস্ট্রিক্ট পাবে। আর সে সঙ্গে যারা পুরনো কমিটিতে ছিলেন, নতুন কমিটিতে স্থান পেয়েছেন, তাদের অভিজ্ঞতা আরও বেশি কাজ করা আগামী দিনে এটা সুফল হবে। তো এটাই আমরা চাই, আমাদের এই ডিস্ট্রিক্ট সবসময় একটা সংগঠিত একটা কাঠামোর মধ্যে আমরা কাজ করি, দলে অনুশাসন মেনে আমরা চলি, এবং সেই অনুশাসন মেনে চলে এই ডিস্ট্রিক্টের যদি বিগত দিনের নির্বাচনের ফলাফল আপনারা দেখে থাকেন, বিশেষ করে আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে 7টা সিটে 5টা সিট আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে ছিল, এবং বাকি 2টো সিট অবশ্যই আমাদের সঙ্গে অ্যালায়েন্সের যারা মতা পেয়েছে। এই সমস্ত সংগঠিত প্রয়াসে আগামী দিন এই ডিস্ট্রিক্টের আরও বেশি ফলাফল আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষে আমরা করব। এই প্রতিজ্ঞা, এই প্রতিশ্রুতিবদ্ধ নতুন কমিটির এই শুভারম্ভে আমরা সেইভাবে এগিয়ে যাব, এটা আমাদের প্রত্যাশা।
রাজ্যের কন্যা মনুশ্রী দেবনাথ দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। আজ বাধারঘাটস্থিত বাসভবনে গিয়ে মনুশ্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি মনুশ্রীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি মনুশ্রীর উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তার আবেদন জানিয়ে একটি চিঠিও প্রদান করেন বলে তিনি জানান। ধলাইয়ের লংতরাই পাহাড়ে একসময় যে টিলাভূমি ছিল অনাবাদী, আজ সেখানেই ফলেছে সাফল্যের গল্প। কৃষি দপ্তরের সহায়তায় গড়ে ওঠা এক বিশাল আম বাগান পাহাড়ে কৃষি সম্ভাবনা আরও নতুন দিশা দেখাচ্ছে। একটি প্রতিবেদন। ধলাই জেলার লংতরাই পাহাড়ের কোলে শিকারেবাড়ি এলাকার বিস্তীর্ণ টিলাভূমি এক সময় যেখানে ছিল শুধুই জুম চাষ, আজ সেখানে সবুজে মোড়া ৪৪ কানি জায়গা জুড়ে গড়ে উঠেছে এক বিশাল আমবাগান। পরিশ্রম, পরিকল্পনা এবং সরকারি সহায়তার সমন্বয়ে এই পাহাড়ি এলাকায় সফল ফল চাষের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জেলার তাইথক রিয়াং। বাগানে এখন গাছে গাছে ঝুলছে ব্যানানা ম্যাঙ্গো, আম্রপালি, কিউজা, বার্মিজি সহ নানা প্রজাতির উন্নত মানের আম। মৌসুমের পাকা আম এখন প্রতিদিন পৌঁছে যাচ্ছে রাজ্যের বিভিন্ন বাজারে। ক্রেতাদের চাহিদাও রয়েছে ব্যাপক। প্রাকৃতিক দুর্যোগের কারণে এবছর বেশ কিছু আম গাছ ক্ষতিগ্রস্ত হলেও উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়েনি বলে জানিয়েছেন বাগানের মালিক। ইতিমধ্যেই কয়েক লক্ষ টাকার আম বিক্রি হয়েছে এবং মৌসুম শেষে বিক্রির পরিমাণ প্রায় 10 লক্ষ টাকায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তাইথক রিয়াং। আমার তো এটা বাগান তো হয়তো হয়েছিল 2 বছর করে, ওখান দিয়ে 2 বছর ফল পাইছে। আমার বাগানে তো কিন্তু গ্রাহকরা অনেকরা আমি সেবাই করি, কিন্তু আইসে এখানে বাগানে আম সাম কিছু গত বছরে পাইছিল এমনি 6 লাখ পাইছে। এবারে তো কইতে পারতেছি না আপাতত, ওখানে এমনি 3-4 লাখ টাকা তো পাইছে। এরপরে আরো পাইবো আছে, আরো আমটা শেষ হয়েছে না। আমি মিনিমাম এটা বাতাস টাতাস হইতা ইয়া তুফান আসা নাইয়া বৃষ্টি বেশি দিয়া আম সাম সব পরে গেছে, গাছ ভাঙিয়ে গেছে। ওইটার জন্য কিছু কম হইতে পারে, মিনিমাম কিন্তু 9-10 পর্যন্ত তো হইব না। অদূরে আমি কিউজা আছে, আর বেনানা আছে, ওই বাড়িপুর আছে, বার্মিস আছে, এরপরে আমরা পালি আছে। রাজ্য সরকারের লক্ষ্য পাহাড় হোক কিংবা সমতল, 1 ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। সেই লক্ষ্য বাস্তবায়নে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর কাজ করে চলেছে। পাহাড়ি অঞ্চলে জুম চাষের বিকল্প হিসেবে ফল চাষের প্রসারে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। তাইথক রিয়াংয়ের এই আমবাগান সেই উদ্যোগেরই সফল প্রতিফলন। পাশাপাশি দপ্তরের তরফ থেকেও করা হয়েছে বিভিন্ন ধরনের সহায়তা বলে জানান কৃষি দপ্তরের আমবাসা বিভাগের সুপারিনটেন্ডেন্ট জয়া প্রভা দেববর্মা। প্রথমত আমরা 110টা মিয়াজাকি চারা দেই। এরপর বাগান পরিষ্কার করার জন্য 20,000 টাকার মতো ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেই। এরপর মোটামুটি এই ধরনের। আর আমাদের যে আত্মা স্কিম, ওই স্কিমের মাধ্যমে বেস্ট ফার্মার হিসেবে নমিনিত করা হয় এবং পিআরআই বডির মাধ্যমে অ্যাপ্রুভ করা হয়। তো ওই ফার্মার্স অ্যাওয়ার্ডের মধ্যে 25,000 টাকা অ্যাওয়ার্ড মানি দেওয়া হয়। বাগান পরিদর্শনে এসে আমবাসা আরডি ব্লকের বিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা জানান, এই উদ্যোগ নতুন প্রজন্মকে কৃষিভিত্তিক স্বনির্ভরতার পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। জায়গা নিয়ে একটা আম বাগান, এখানে প্রায় 2000 গাছ আছে আমের। গত বছর থেকে এই বাগানে আম ফলন শুরু হয়েছে। তো এবার এটা বৎসর, এই গতবার কিছু কম ছিল, এবার একটু বেশি, আগামীতে আরো বেশি। এরকম ভাবে সব গাছে আবার ফলনও ফলেনি। আগামীতে আশা করি এই বাগানে আরো অনেক ফলন পাওয়া যাবে। লংতরাই পাহাড়ের এই আমবাগান আজ শুধু ফল উৎপাদনের কেন্দ্র নয়, এটি হয়ে উঠেছে পাহাড়ি কৃষির সম্ভাবনার এক উজ্জ্বল প্রতীক। অনাবাদী টিলাভূমিকে পরিকল্পিত চাষের মাধ্যমে কিভাবে লাভজনক সম্পদে পরিণত করা যায় তার বাস্তব উদাহরণ এই আমবাগান। আমবাসা থেকে মনীষ চক্রবর্তীর রিপোর্ট, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা উত্থান মহা অভিযান বা পিএম কুসুম প্রকল্পের সফল বাস্তবায়ন হচ্ছে ঊনকোটি জেলাতে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের ডিজেল বা প্রচলিত বিদ্যুৎ নির্ভরতা কমছে, সৌরশক্তির ব্যবহার বাড়ছে। ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের অধীন গোকুলনগর পঞ্চায়েতের অনাথ বন্ধু দেব এবং রাজনগর পঞ্চায়েতের
কৃষক সুপ্রিয় দাস পিএম কুসুম যোজনার সুবিধাভোগী। তারা জানান এই প্রকল্পের সুবিধা পেয়ে অনায়াসে কৃষি জমিতে জলসেচ করতে পারছেন তারা। এই জন্য কৃষকরা খুবই খুশি। এদিকে এই প্রকল্পের রূপায়ণকারী সরকারি সংস্থা ত্রিপুরা পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা বা ট্রেডার ঊনকোটি জেলার প্রকল্প আধিকারিক ড্যানিয়েল ত্রিপুরা জানান, জেলায় এখন পর্যন্ত 553টি সৌরচালিত পাম্প বসানো হয়েছে। অন্যদিকে 60 জন কৃষকের অকেজ প্রচলিত বিদ্যুতের পাম্প সৌরশক্তিতে রূপান্তর করা হয়েছে বলে তিনি জানান। জল আমার খেতে দিতে লাগতো, কারেন্টের বিলাই তো অনেক টাকা, কিন্তু এখন এই পিএম কুসুম পাওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী যে পিএম কুসুম যে প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে আমি জল দিতে পারি বিনা টাকায়। কোনো কারেন্টের বিল লাগে না, সূর্যের আলোতে আমার এই জল আয়। আমি এতে খুবই আনন্দিত এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। পিএম কুসুম যোজনা আওতায় যে সোলার দেওয়া হয়েছে সেটা আমরা উপকৃত হয়েছি। আমরা ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমরা বাড়িতে আমরা সবই উপকৃত হয়েছি। পিএম কুসুম বি মানে আমি ফার্মার্সে আমরা পাম্প দিয়ে দিই, যারা এলিজিবল ফার্মার্স মিন্স তারা যারা 2 একর জায়গা আছে তারা আমরা 2 গুড়া দেই, আর যারা 1 একর আছে তারা আমরা 1 গুড়া দেই, 1 হর্স পাওয়ার। তো এটার ক্ষেত্রে আমরা টোটালি এখন ঊনকোটি ডিস্ট্রিক্টে টোটাল 553 নাম্বারস সোলার ফার্ম অলরেডি ইনস্টল করা হয়েছে ফর দ্য ফার্মার্স অফ ঊনকোটি ডিস্ট্রিক্ট। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির 6 দিনব্যাপী রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া আজ তেহরানে শুরু হয়েছে। ইরানের প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে লক্ষ লক্ষ শোকাহত মানুষ সমবেত হয়েছেন। ইরানের সামরিক কমান্ডার এবং বিদেশি বিশিষ্ট ব্যক্তিরা তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় আয়াতুল্লাহ আলী খামেনিকে শ্রদ্ধা নিবেদন করেন। ছিলেন রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান, সাংসদ স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি প্রমুখ। ভারতের প্রতিনিধিত্ব করছেন বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মার্গারিটা বলেন, তার ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছেন। গত 28শে ফেব্রুয়ারি ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় খামেনির নিহত হওয়ার পর এই অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে। আগামী কয়েকদিন ধরে অন্ত্যেষ্টিক্রিয়া চলবে এবং এই মাসের 6 তারিখে পবিত্র শহর মাসাহাদে তাকে কবরস্থ করার মাধ্যমে এর সমাপ্তি ঘটবে। এরপর 40 দিন ধরে গণশোক পালন করা হবে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে উত্তর জেলার কদমতলা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার এবং কদমতলা থানার অফিসার ইনচার্জ গুরুপদ দেবনাথের নেতৃত্বে ইচাইটুলগাঁও গ্রামের 4 নম্বর ওয়ার্ডে হাফিজ আলী ও আব্দুল হাকিবের বাড়িতে তল্লাশি চালানো হয়। তাদের বাড়ি থেকে 9,750টি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট এবং প্রায় 3 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। কদমতলা থানার অফিসার ইনচার্জ গুরুপদ দেবনাথ জানান, উদ্ধার হওয়া মাদকের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় 50 লক্ষ টাকা। নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে উত্তর জেলা পুলিশ ধারাবাহিকভাবে মাদক বিরোধী অভিযান চালিয়ে যাবে বলে তিনি জানান। আমাদের এফএসএল টিম নিয়ে আমরা উইসাইড কোলগাঁও ওয়ার্ড নাম্বার 4 একজনের বাড়িতে যাওয়ার পর আমরা অনেকগুলি প্যাকেট পাই। এর মধ্যে একটা প্যাকেটে ছিল আপনার ইয়াবা ট্যাবলেট সাসপেক্টেড টু বি, আরটা ছিল আপনার গাঁজা। আমরা গাঁজাগুলো ওজন করে যা 3 কেজি হয়, আর যে সাসপেক্টেড টু বি ইয়াবা ট্যাবলেট এখন 9,750টা আমরা উদ্ধার করি এবং আমাদের এনডিপিএস এর যে আইন, সেই আইন মেনে আমরা এগুলি সিজ করে থানায় নিয়ে আসি। আমরা কালোবাজারের মূল্য অনুমান 50 লাখ টাকার থেকে বেশি হবে। আমরা একভাবে কাউকে আটক করতে পারিনি, আমাদের কাছে অনেক নাম এসেছে। আমরা এগুলো তদন্ত করে দেখি, তদন্ত করে আমরা দেখার পর উপযুক্ত আমরা যে যারা যুক্ত আছে তাদেরকে আমরা শনাক্ত করে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। নিখিল ত্রিপুরা শিক্ষক সমিতির উদ্যোগে আজ মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। বীরবল্লভ সাহা স্মৃতি মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিকে প্রথম 10 জন সহ মোট 13 জন ছাত্রছাত্রীকে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত সহ অন্যান্যরা। মেয়র দীপক মজুমদার ছাত্রছাত্রীদের ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার পরামর্শ দেন।
বিজেপির জোলাইবাড়ি মণ্ডলের উদ্যোগে আজ অনুষ্ঠিত হয় প্রশিক্ষণ বর্গ কর্মসূচি। সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করে তুলতে এই কর্মসূচি বলে জানান মণ্ডল সভাপতি সুজিত দত্ত। এছাড়াও ডিজিটাল লার্নিং প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বিজেপির স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মণ্ডলের অন্তর্গত সবগুলি বুথের কার্যকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বিশ্বকাপ ফুটবলের নকআউটে আজ রাতে নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে মহারণে মুখোমুখি হচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও নরওয়ে। অপর ম্যাচে প্রতিদ্বন্দ্বিতায় নামবে মেক্সিকো এবং ইংল্যান্ড। ব্রাজিল ও নরওয়ের মধ্যে শেষবার দেখা হয়েছিল 2006 সালে। ব্রাজিল এবং নরওয়ের ম্যাচে জয়ী দল শেষ 8-এ মুখোমুখি হবে মেক্সিকো এবং ইংল্যান্ডের মধ্যে জয়ী দলের বিরুদ্ধে। এদিকে ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ছাড়পত্র অর্জন করেছে ফ্রান্স। শেষ 16 লড়াইয়ে শক্তিশালী প্রতিপক্ষ প্যারাগুয়েকে 1-0 গোলে হারিয়ে শেষ 8 নিশ্চিত করেছে ফ্রান্স। ম্যাচের একমাত্র গোলটি করেন অধিনায়ক কিলিয়ান এমবাপে। প্যারাগুয়ের বিরুদ্ধে গোল করে এবারের বিশ্বকাপে নিজের 7ম গোলটি করে গোল্ডেন বুটের লড়াইয়ে লিওনেল মেসির পাশে উঠে এলেন তিনি। আগামী 9 জুলাই বোস্টনের কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স। এর আগে কানাডাকে 3-0 গোলে হারিয়ে শেষ 8-এ পৌঁছে গেছে মরক্কো। এখন আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে পরবর্তী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের কয়েকটি জেলার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 26.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95% এবং সর্বনিম্ন 54%। বিকেল 5:30 পর্যন্ত এমবিবি বিমানবন্দরের আশেপাশে বৃষ্টির পরিমাণ 4.16 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। ভিপিজি রামজি প্রকল্প চালুর জন্য রাজ্যগুলিকে 25,863 কোটি টাকা প্রথম কিস্তি প্রদান। আগামী 9 জুলাই শুরু হচ্ছে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ। আজ হলো প্রস্তুতি বৈঠক। জনতার দরবার কর্মসূচিতে অংশ নেন অর্থমন্ত্রী। খার্চি পূজা ও মেলার প্রস্তুতি নিয়ে জানালেন স্থানীয় বিধায়ক। বিশ্বকাপে আজ রাতে মুখোমুখি ব্রাজিল ও নরওয়ে। অপর ম্যাচে খেলবে মেক্সিকো ও ইংল্যান্ড। খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।